আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স বাই নূপ। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বৃত্তের সকল ফর্মুলা এবং কনসেপ্ট। আগের ভিডিওর মতো এই ভিডিওতে আমি সকল সূত্র নিয়ে আলোচনা করতেছি এবং কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, যাতে তোমরা এই একটা ভিডিওর মাধ্যমে সব কিছু রিভিশন করে ফেলতে পারো। অলরেডি যারা পারো তাদের জন্য অবভিয়াসলি, অ্যান্ড যারা পারো না তাদের হয়তো ভালো একটা আইডিয়া চলে আসবে এই বৃত্তের ফুল চ্যাপ্টারের উপরে, যেখানে কী কী আছে এবং কী কী কাজ করা লাগে। তো চলো ভাই শুরু করি। দেখো, আমাদের যখন বৃত্ত নিয়ে ক্যালকুলেশন করি বা বৃত্তের যখন আমাদের কনসেপ্ট আসে, সর্বপ্রথম যেটা আসে হচ্ছে বৃত্তের সূত্র আসে, তাই না? বৃত্তের সূত্রটা কীভাবে আসে দেখো, নর্মালি যেটা হয় যে আমাদের একটা কেন্দ্র ধরলাম, কেন্দ্রের স্থানাঙ্ক h, k। তো তোমাকে যদি বলা হয় যে এই কেন্দ্র থেকে ফিক্সড একটা দূরত্বে তুমি একটা বিন্দু নাও, ধরো ফিক্সড দূরত্ব ধরো 5 একক দূরত্ব, 5 একক দূরত্বে তুমি একটা বিন্দু নাও, তুমি কোনটা নিবা? তুমি ধরো এই বিন্দুটা নিবা। আমাকে বললে ধরো আমি এখানে একটা বিন্দু নেব, আরেকজনকে বললো সে এখানে নেবে। এরকম করতে করতে তুমি যদি অনেকগুলো বিন্দু নাও, দেখো তো সবগুলা বিন্দু মিলে কি একটা সার্কেল ফর্ম করবে না? এইভাবে, রাইট? সবগুলো বিন্দু মিলে একটা সার্কেল ফর্ম করবে। তো এই সার্কেল বা এই সবগুলো বিন্দুর যে কোনো একটা র্যান্ডম বিন্দু আমি ধরি, যেটা ধরো পি, হুইচ ইজ এক্স, ওয়াই, চলমান একটা বিন্দু আমি ধরলাম। ধরলে দেখো তো এইখানে আমাদের কনস্ট্যান্ট থাকতেছে কি, আমাদের এই কেন্দ্রবিন্দুটা কনস্ট্যান্ট, এবং এইটা থেকে যে ডিস্টেন্স, ধরো ডিস্টেন্সটা আর, এই আর ডিস্টেন্সটা থাকে আমাদের কনস্ট্যান্ট। সো এই দুইটা কনস্ট্যান্ট নিয়ে যদি আমরা একটা এই ভেরিয়েবল একটা পয়েন্ট নিয়ে ক্যালকুলেশন করি, অর্থাৎ যদি আমরা দূরত্বের সূত্র ফেলি সরলরেখা থেকে, যেটা আমরা শিখছি, দূরত্বের সূত্রটা কি এমন আসে না? দেখো তো, রুট ওভার এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর, এরকম একটা সূত্র আসে না? মানে যে দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, এইটা ইজ ইকুয়ালস টু আর আমরা ধরে নিছি। সেখান থেকে আমরা বলতে পারি বা h মাইনাস কে হোল স্কোয়ার প্লাস ওয়াই এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের বৃত্তের প্রথম সমীকরণ বা আমাদের বৃত্তের মূল সমীকরণ আমরা বলতে পারি, ঠিক আছে? তো এই সমীকরণের মধ্যে দেখো তো কি আছে, এক্স থেকে যেই মানটা বিয়োগ করা হয়েছে সেটা হচ্ছে আমাদের কেন্দ্রের ভুজের মান, ওয়াই থেকে যে মানটা বিয়োগ করা হয়েছে সেটা হচ্ছে আমাদের কেন্দ্রের কোটির মান, আর আর এর মানটা হচ্ছে কি ব্যাসার্ধের মান। অর্থাৎ এখানে আমাদের কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে মাইনাস না প্লাস এইচ কে, অ্যান্ড ব্যাসার্ধ হচ্ছে আর। বুঝতে পারছি কথা? ওকে। সো আমরা যদি আদর্শ সমীকরণ বানাইতে চাই, অর্থাৎ আমাদের যে আদর্শ একটা ফর্মেট আছে, ফর্মেটটা হচ্ছে এরকম: এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g x প্লাস 2fy প্লাস 2h xy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এই আদর্শ সমীকরণের মতো যদি আমরা এই সমীকরণটাকে ফর্ম করতে চাই, তখন সমীকরণটার দ্বারা এরকম এক্স স্কোয়ার, আমি এখানে হোল স্কোয়ার সূত্র ফেলে যা হয় সেটা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 2ky প্লাস h স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এরকম একটা ফর্মেট আসে। তো এই ফর্মেট থেকে দেখো, আমরা যদি এই সূত্রের সাথে মিলাইতে চাই, অর্থাৎ এই আদর্শ সমীকরণটার সাথে মিলাইতে চাই, এইটাকে সূত্র বলে ফেলছি। এখানে দেখো আমাদের এই টোটাল টার্মটা কি কনস্ট্যান্ট না? তাহলে এটাকে আমরা সি ধরে নিই। এটাকে আমরা কি ধরে নিব? সি। এটাকে যদি আমরা সি ধরে নিই এবং এক্স এর সহগকে জি বানাইতে চাই, তাহলে দেখো আমাদের এখান থেকে কি ধরতে হয়? আমাদের এখানে ধরতে হয় যে মাইনাস এইচ ইজ ইকুয়ালস টু জি, আর এইখানে ধরতে হয় মাইনাস কে ইজ ইকুয়ালস টু এফ। সো এই দুটো যদি আমরা ধরি, তাহলে আমাদের এই বৃত্তের সমীকরণটা দাঁড়ায়, আমাদের বৃত্তের সমীকরণটা দাঁড়াবে হচ্ছে এরকম: এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। তো দেখো আমাদের এই সমীকরণ থেকে কি এটা আসছে না? এটা আসছে না, পরেরটা আসছে। তো যেহেতু মূল সমীকরণ থেকেই আমাদের আসছে, তাহলে মূল সমীকরণে যেটা কেন্দ্র ছিল এখনো সেটাই কেন্দ্র আছে। তো দেখো আমরা মাইনাস এইচ কে জি ধরছি এবং মাইনাস কে কে এফ ধরছি, আমাদের কেন্দ্র কি ছিল? কেন্দ্র ছিল এইচ কে এবং ব্যাসার্ধ ছিল আর। তো আমাদের এখনো তাই থাকবে। তো সেই হিসাবে দেখো এই বৃত্তের কেন্দ্র কি দাঁড়ায়? সেই হিসাবে এই বৃত্তের কেন্দ্র দাঁড়ায় মাইনাস জি মাইনাস এফ, অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি: মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই, দেখো এক্স এর সহগ 2, সরি এক্স এর সহগ 2g, তাহলে আমাদের এক্স এর সহগের যদি মাইনাস জি আনতে চাই, সেই জিনিসটা কীভাবে লিখতে হয়? মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই 2, সেমভাবে মাইনাস ওয়াই এর সহগ
ডিভাইডেড বাই 2। এই জিনিসটার মাধ্যমে আমরা কি করতে পারি, এই সমীকরণটা থেকে বৃত্তের কেন্দ্র বের করতে পারি। সো বৃত্তের ব্যাসার্ধ যদি বের করতে চাই, দেখো এইখান থেকে আমাদের ব্যাসার্ধের মান r, তাহলে r স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, h স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস c ইজ ইকুয়ালস টু r স্কোয়ার, অর্থাৎ r এর মান দাঁড়াবে রুট ওভার h স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস সি। তো এইচ এর মান তো আমরা জি ধরছিলাম, কে এর মান তো আমরা এইচ এর মান মাইনাস জি, কে এর মান হচ্ছে মাইনাস এফ, সেটা ধরছিলাম। সো যদি সেটা আমরা বসাই দিই, স্কোয়ার যেহেতু আছে মাইনাস আর থাকবে না, আলটিমেটলি দাঁড়ায় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এইটা হচ্ছে আমাদের এই সমীকরণের ব্যাসার্ধের মান, এবং এই সমীকরণের কেন্দ্রের মান হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। আমরা বৃত্তের ম্যাথ করার সময় এই সূত্রটাও ইউজ করি, আবার এই সূত্রটাও ইউজ করি। মেজরিটি হয়তো বেশিরভাগ এই সূত্রটা ইউজ করা হয়। সো দুইটা সূত্র কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, দুইটা সূত্রই আমাদের কাজে লাগে। সো যখন যেটা সুবিধা তখন আমরা সেটা ইউটিলাইজ করব। ডান, আমরা চলে যাই পরবর্তী কেসে, মানে বৃত্তের পরবর্তী টাইপে। সো বৃত্তের পরবর্তী টাইপটা যেটা আসে সেটা হচ্ছে এই একটা বৃত্ত এক্স অক্ষকে ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে। এই একটা বৃত্ত এক্স অক্ষকে ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে। তো দেখো আমাদের একটা বৃত্ত, ধরো এই যে একটা আমাদের বৃত্ত, এইটা যদি আমাদের একটা অক্ষে ছেদ করে, ধরো এক্স অক্ষ থেকে একটা অংশ ছেদ করছে, এই যে এই অংশটা ছেদ করছে, এক্স অক্ষ থেকে এই অংশ ছেদ করছে, ছেদ করলে এই এক্স অক্ষের ছেদাংশের মান দাঁড়ায়, এক্স অক্ষের ছেদাংশ, এই ছেদাংশের মান দাঁড়ায় 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। তো একটা জিনিস চিন্তা করে দেখো, এইখানে তো ছেদাংশের একটা মান আসবে, যেই মানটা আসবে না। তো এই বৃত্তটাকে আমরা ধরি, এই বৃত্তটাকে ধরে যদি আমরা উপরে উঠাই দিই, উপরে উঠে এইরকম নিয়ে আসি, মনে করে যে এরকম জাস্ট এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে বলো তো ভাই এক্স অক্ষকে শুধু স্পর্শ করছে, তাহলে এখানে কোনো ছেদাংশ আছে? কোনো ছেদাংশ নাই। ছেদাংশ যদি না থাকে তাহলে ছেদাংশের মান কি দাঁড়ায়, জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0 দাঁড়াবে না? সেখান থেকে দেখো 2 বাদ রুট বাদ আমাদের জি স্কোয়ারের মান দাঁড়ায় সি, জি স্কোয়ারের মান দাঁড়ায় কি সি। তাহলে এক্স অক্ষের ছেদাংশের মান, একটা বৃত্ত যদি এক্স অক্ষকে ছেদ করে তাহলে সেই সেখানে এক্স অক্ষের ছেদাংশের মান কি দাঁড়ায় 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। এবং এই বৃত্তটাই যখন এক্স অক্ষকে শুধু স্পর্শ করে তখন আমাদের কন্ডিশন দাঁড়ায় জি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি। সো এটা হচ্ছে আমাদের স্পর্শ করলে কন্ডিশন, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ছেদাংশের পরিমাণ। বুঝতে পারছি কথা? সেমভাবে দেখো এই বৃত্তটাই এখন যদি আমাদের এক্স অক্ষকে ছেদ না করে ওয়াই অক্ষ থেকে একটা অংশ ছেদ করে, ধরো এইরকম, তো তখন আমাদের কি হবে, তখন আমাদের ওয়াই অক্ষের ছেদাংশের মান হবে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তো সেমভাবে যদি আমাদের এই বৃত্তটা এখন এক্স অক্ষকে স্পর্শ না করে ধরো ওয়াই অক্ষকে স্পর্শ করছে, এইভাবে ওয়াই অক্ষকে স্পর্শ করলো, সো ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে, এইটার মান হবে 0, 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সির মান 0, সেখান থেকে আমাদের আসবে এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি। বুঝতে পারছি কথা? ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি। ওয়াই অক্ষকে থেকে ছেদ করলে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি এর মান আসবে, মানে ছেদাংশের মান, আর এক্স অক্ষকে ছেদ করলে আসবে কি 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো আমাদের যদি কখনো এমন কেস হয় যে এই একটা বৃত্তই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটাকেই ছেদ করছে, তাহলে কি আমরা দুইটা অংশের মান পাবো, ওয়াই অক্ষের অংশের মান পাবো এইটা, ওয়াই অক্ষের ছেদাংশের মান পাবো এইটা, এক্স অক্ষের ছেদাংশের মান পাবো আরেকটা। যদি কখনো বলে যে দুইটা অক্ষের ছেদাংশের মান সমান অংশ ছেদ করছে, তাহলে আমরা বলতে পারবো কি এইটা ইজ ইকুয়ালস টু 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। বুঝতে পারছি? আর যদি কখনো এমন হয় যে বৃত্ত দুইটা অক্ষকে স্পর্শ করছে, শুধু স্পর্শ করছে, তাহলে কি দাঁড়াবে, এটার মান তো 0 দাঁড়াবে, সেমভাবে আমাদের 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি এর মান 0 দাঁড়াবে। তখন আমাদের জিনিসটা দাঁড়াবে এরকম, দেখো জি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি, এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি। তাহলে আমরা তিনটা একসাথে লিখতে পারি, জি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি। সো এই কন্ডিশনের মাধ্যমে আমাদের জি এর মান, এফ এর মান, সি এর মান, মানে বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকে, একটা স্পর্শ করলে কি হয়, আরেকটা স্পর্শ করলে কি হয়, এই বিভিন্ন ক্ষেত্রের মাধ্যমে আমরা কি করি, জি এফ সির মান বের করি। অ্যান্ড জি এফ সি মানটা মূল সমীকরণে বসায় দিই, মূল সমীকরণে বসানো দেওয়ার মাধ্যমে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করি। বৃত্তের ম্যাথগুলো নর্মালি এটাই থাকে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ডান? আচ্ছা, এরপরে আসে আমাদের এমসিকিউ এর জন্য, যে ধরো একটা বৃত্ত
একটা বিন্দু দিয়ে দিচ্ছে, একটা বৃত্ত এবং একটা বিন্দু দিয়ে দিয়েছে এবং জিজ্ঞেস করে যে এই বৃত্তের মানে এই বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত, বাইরে অবস্থিত না ভিতরে অবস্থিত। তো ধরো x1 y1 বিন্দু, যদি এমন হয় যে তুমি সমীকরণ x1 y1 বসাইছো, x স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c এটা বসাই দিছো, বসাই দিলে যদি সেটা গ্রেটার দেন 0 আসে তাহলে তুমি বলবা যে বিন্দুটি বাইরে অবস্থিত, বৃত্তের বাইরে অবস্থিত। যদি দেখো x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c ইজ ইকুয়ালস টু 0 তাহলে বলবা বৃত্তের উপরে অবস্থিত। যদি কখনো দেখো x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c লেস দেন 0 তাহলে আমরা বলবো বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত। বুঝতে পারছি কথা? এর একটা জিনিস খেয়াল রেখো, সবসময় এই ক্যালকুলেশনগুলো করার সময় আমরা এক্স স্কোয়ারের সহগটা 1 ধরবো। এক্স স্কোয়ারের সহগটা কত ধরবো? 1। ওয়াই স্কোয়ারের সহগ ধরবো সেমভাবে 1। এই জিনিসটা সবসময় তোমরা মাথায় রাখবা যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ তো ইকুয়াল হয় বৃত্তের সমীকরণে, আর যখন আমরা এই জিনিসগুলো ক্যালকুলেশন করি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সবসময় আমরা 1 ধরে নিব। এক্স স্কোয়ার আর ওয়াই সহগ সমান না হলে তো সেটা বৃত্তই হবে না। সো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ তো সমান হবে এবং সেটা আমরা 1 ধরে ক্যালকুলেশনগুলো করবো। অনেক সময় দেখা যায় যে আমাদের বৃত্তের সমীকরণে এরকম দেওয়া থাকে যে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস যা যা দেওয়া থাকে ইজ ইকুয়ালস টু 0। আমরা এটা ধরে ক্যালকুলেশন করে ফেলি, করলে দেখবা কি জিএফসির মান ভুল আসে। সো এই কারণে আমরা 3 দিয়ে ভাগ করে নিয়ে আমরা কনভার্ট করে নিব এইভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস যা যা আসে 2gx 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0 কনভার্ট করে নিলে আমাদের অ্যান্সারগুলো অ্যাকুরেট আসবে। বুঝতে পারছি ভাই কথা? ডান। চলে যাই পরের টপিকে। আচ্ছা দেখো আমাদের যে স্পর্শ বিন্দুগুলো, ধরো একটা বৃত্ত যখন স্পর্শ করতেছিল, ধরো এইভাবে যদি আমরা চিন্তা করি এই যে এরকম, এখান থেকে আর কয়েকটা কন্ডিশন বলা যায়। ধরো একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে গেছে, একটা বৃত্ত মূল বিন্দুগামী। সো যদি মূল বিন্দুগামী হয়, তাহলে মাথায় রাখবা যে সি এর মান আসে 0। মূল বিন্দুগামী হলে কনস্ট্যান্টের মান আসে 0। আবার একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এর কেন্দ্রের কোটির মান হয় এর ব্যাসার্ধের সমান। অর্থাৎ ধরো এটা আমাদের h, k, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে মডুলাস অফ k ইজ ইকুয়ালস টু ব্যাসার্ধ। সেম ভাবে আমরা বলতে পারবো যে যদি আমাদের একটা বৃত্ত y অক্ষকে স্পর্শ করে তাহলে তার ভুজের মান হবে ব্যাসার্ধের সমান। অর্থাৎ এটা যদি আমাদের h, k হয় তাহলে মডুলাস অফ h ইজ ইকুয়ালস টু ব্যাসার্ধ। মডুলাস অফ h ইজ ইকুয়ালস টু ব্যাসার্ধ সেম ভাবে বলতে পারি মডুলাস অফ g ইজ ইকুয়ালস টু ব্যাসার্ধ। এখানেও সেম ভাবে বলতে পারো মডুলাস অফ f ইজ ইকুয়ালস টু ব্যাসার্ধ। বুঝতে পারছি কথা? আচ্ছা, যদি আমাদের বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, এখানে আরেকটা জিনিস লেখা যায় যে যদি এটা আমরা বুঝবো আশা করি, যদি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় সেটা আমরা লিখতে পারি যে এটা ব্যাসার্ধ r স্কোয়ার ইজ ইকুয়ালস টু h স্কোয়ার প্লাস k স্কোয়ার। কেন বলা যায়? দেখো এই বিন্দু থেকে ব্যাসার্ধ এইটা, এই যে ডিস্টেন্সটা ব্যাসার্ধ। সো আমরা কি জানি মূল বিন্দু থেকে কোন একটা বিন্দুর ডাইরেক্ট ডিস্টেন্স যদি আমরা বের করতে চাই আমরা কি করি ভুজের স্কোয়ার প্লাস কোটির স্কোয়ার রুট করে দিলে কিন্তু ব্যাসার্ধ মানে ডাইরেক্ট দূরত্ব পাই মূল বিন্দু থেকে। তো এখানে তো মূল বিন্দু থেকে ডাইরেক্ট দূরত্ব দিয়ে ব্যাসার্ধ। সো এইটা হচ্ছে আমাদের তখন ব্যাসার্ধের মান হয়, এটা তখন আমাদের ব্যাসার্ধের মান হয়। বুঝতে পারছি কথা? আচ্ছা, এরপরের টপিক যেটা আসে সেটা হচ্ছে একটা বৃত্তের ধরো দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে, এরকম ব্যাসের প্রান্তবিন্দু। ধরো এই যে একটা বৃত্ত, এই পয়েন্টটা তোমাকে দেওয়া আছে, এই পয়েন্টটা দেওয়া আছে, যেটা হচ্ছে একটা ব্যাস এবং ব্যাসের প্রান্তবিন্দু। এইটা কি তাহলে ধরো x1 y1, এটা কি ধরো x2 y2, দুটা প্রান্তবিন্দু দেওয়া আছে। তাহলে এই বৃত্তের সমীকরণটা হবে x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2 ইজ ইকুয়ালস টু 0। জাস্ট প্রান্তবিন্দু দুটা আমরা যদি এভাবে বিয়োগ করে দিই তাহলেই আমরা নির্ণয় বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমাদের
ধরো একটা বৃত্ত এবং একটা সরলরেখা, একটা বৃত্ত এবং একটা সরলরেখা পরস্পরকে ছেদ করছে। ধরো এই যে আমাদের একটা বৃত্ত আর এই একটা সরলরেখা পরস্পরকে ছেদ করছে। তো এই বৃত্তের সমীকরণ আমরা ধরলাম এস এবং এই সমীকরণ ধরে গেলাম আমরা এল। তাহলে তোমাকে বলা হয়েছে যে এই যে ছেদবিন্দু দুইটা আছে, এই যে একটা ছেদবিন্দু এবং এই যে একটা ছেদবিন্দু, এই দুই ছেদবিন্দুগামী কোন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো দেখো এই দুই বিন্দু মানে এই দুই বিন্দু দ্বারা গমনকারী কোন বৃত্তের সমীকরণ কেমন হতে পারে, দেখো এইভাবে যেতে পারে। ইভেন এই দুটাকে ব্যাস ধরে হইতে পারে, আবার ধরে এরকমও হইতে পারে, যে কোনো রকম হইতে পারে, মানে অনেক রকম হইতে পারে। এটা ডিপেন্ড করবে কিসের উপর? ডিপেন্ড করবে যে বহিষ্ঠ একটা বিন্দু তোমাকে দেওয়া থাকবে, ধরো সেটা x1 y1, সেই বিন্দুর রেসপেক্টিভে। তো মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই দুইটা বিন্দু দিয়ে তো যাবে এবং তোমাকে একটা বাইরের বিন্দু দিয়ে দিবে যেই বিন্দুটা দিয়েও যাবে, এবং সেটা ডিটারমাইন করবে বৃত্তের আকারটা কেমন হবে। তো বৃত্তের আকার কেমন হবে সেটা তো আমাদের খুব একটা আঁকা লাগে না, যদি আমাদের বোঝার জন্য সুবিধার জন্য আমরা অনেক সময় এঁকে নিই, বাট আমাদের কোশ্চেনে তো সেটা আঁকা লাগবে না, মানে কোশ্চেনের অ্যান্সার তো সেটা আঁকা লাগবে না, আমাদের মেনলি লাগবে সমীকরণ। তো সমীকরণটা দাঁড়াবে হচ্ছে এরকম, এস প্লাস কে ইন্টু এল ইজ ইকুয়ালস টু 0, এস প্লাস কে ইন্টু এল ইজ ইকুয়ালস টু 0। এখানে এস কি? এস হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ, এবং কে এল হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। তো আমরা কি করব? আমরা এই দুইটার সমীকরণ বসায় দিব। কিভাবে? একটা মাঝখানে জাস্ট কনস্ট্যান্ট বা ধ্রুবক দিয়ে আমরা সমীকরণটা বসায় দিব। তো বসানোর পরে দেখো তোমাকে একটা বিন্দু দিয়ে দিছে, ওই যে x1 y1, এই বিন্দু দুইটা, এইখানে যে x এর মান সেখানে x1 এর মান বসায় দিব, এইখানে যে y এর মান সেখানে y1 এর মান বসায় দিব। ধরো 3,5 যাই আসুক বসায় দিব। বসায় দিলে আমরা কিন্তু k এর মানটা পেয়ে যাব, মানে k তো এখন আননোন, আননোন থেকে তখন k হয়ে যাবে আমাদের নোন, মানে আমরা জেনে গেছি k এর মানটা কি হয়। দেন k এর মানটা যদি আমরা মূল ইকুয়েশনে বসায় দিই, আমাদের এক্সাক্ট সমীকরণটা, মানে এই নির্ণয় বৃত্তের সমীকরণটা আমরা পেয়ে যাব। বুঝতে পারছি কথা? জানো? ওকে, এরপরে আসে হচ্ছে দুইটা সরলরেখার কমন জ্যা দ্বারা, ধরো আমার সরি ভুল বললাম, দুইটা বৃত্তের কমন জ্যা দ্বারা, অর্থাৎ এই যে একটা বৃত্ত আর এই যে একটা বৃত্ত, এই দুই বৃত্তের কমন জ্যা এটা না, এটা কমন জ্যা না। সো এই কমন জ্যার সমীকরণ নির্ণয় করতে পারে, এই দুইটা বৃত্তের কমন জ্যার সমীকরণ নির্ণয় করতে পারে, এবং এই দুইটা বৃত্তের কমন জ্যা দ্বারা কোনো যদি বৃত্ত যায় সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলে। তো এই দুইটার কমন জ্যা দিয়ে যদি কোনো বৃত্ত যায়, অর্থাৎ এই যে কমন জ্যা প্রান্তবিন্দু, এটা দিয়ে যদি বৃত্তটা যায়, তো বৃত্তের সমীকরণ হয়, তো এই কমন জ্যা দিয়ে যায়, তাহলে ধরো এটা S1 এটা S2, তাহলে বৃত্তের সমীকরণটা হয় S1 প্লাস কে ইন্টু S2 ইজ ইকুয়ালস টু 0। সেম এখানেও তোমার একটা নির্ণয় বিন্দু দিয়ে দিবা বা একটা xy y1 বিন্দু দিয়ে দিবে, সেটার মাধ্যমে তুমি কি করতে পারবা? ওই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারবা, রাইট? আচ্ছা, আরেকটা টার্ম আসে, সেটা হচ্ছে এই যে কমন জ্যা না, এই কমন জ্যার সমীকরণ চায়। সো সাধারণ জ্যার সমীকরণটা হয়, সমীকরণটা হয় তোমার s মাইনাস মানে s1 মাইনাস s2 ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ সিম্পলি দুইটা বৃত্তের সমীকরণ তুমি বিয়োগ করে দিবা। সিম্পলি তুমি যদি দুইটা বৃত্তের সমীকরণ বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলেই তুমি পাবা আমাদের সাধারণ জ্যার সমীকরণটা কীরকম হবে। বুঝতে পারছি কথা? আচ্ছা, এরপরের টপিক হচ্ছে কোনো বৃত্ত অন্তঃস্পর্শ এবং বহিঃস্পর্শ করলে কি হয়, এটা বুঝতে পারছি। এখানে ভালো কথা, এখানে একটা জিনিস মাথায় রেখো, বৃত্তের সমীকরণ দুইটাতেই কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ফর্মেটে রাখতে হবে, মানে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ, এক্স স্কোয়ার সহগ আর ওয়াই স্কোয়ার সহগ সেম হইতে হবে, অ্যান্ড সেটা 1 হইতে হবে। 1 ধরে নিয়ে ক্যালকুলেশন করবো, তাহলে আমাদের উত্তর ঠিক আসবে। কীভাবে? দেখো, এক্স স্কোয়ার দুইটা চলে যাবে, মানে দুইটা সমীকরণ থেকে ওয়াই স্কোয়ার দুইটা সমীকরণ থেকে চলে যাবে। তো সমীকরণে কোনো দ্বিঘাত রাশি আর থাকতেছে না, সবগুলো একঘাত রাশি থাকতেছে। সো আমাদের একটা লিনিয়ার ইকুয়েশন আসতেছে, অর্থাৎ একটা সরলরেখার সমীকরণ আসতেছে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখো আমাদের আছে অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ, অর্থাৎ একটা বৃত্ত আরেকটা বৃত্তের সাথে মনে করো বহিস্থভাবে স্পর্শ করছে। এইভাবে দুইটা বৃত্ত পরস্পর বহিস্থভাবে স্পর্শ করছে। দুইটা বৃত্ত যদি পরস্পর বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে দেখো এই বৃত্তের কেন্দ্র থেকে ওই বৃত্তের কেন্দ্রের দূরত্ব, মানে দুইটা বৃত্তের কেন্দ্রের দূরত্ব ধরো C1 C2, তাহলে C1 C2 মান কি দাঁড়ায়? বহিস্থ স্পর্শ। এটা বহিঃস্পর্শ করলে C1 C2 মান দাঁড়ায় এই বৃত্তের ব্যাসার্ধ প্লাস এই বৃত্তের ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ যোগফল R1 প্লাস R2
দুইটা ব্যাসার্ধের যোগফল। আর যদি একটা বৃত্ত আরেকটা বৃত্তকে ধরো অন্তস্থভাবে স্পর্শ করছে, এইভাবে স্পর্শ করছে, করলে এই বৃত্তের কেন্দ্র এই বৃত্তের কেন্দ্র, ধরো এটা C1 এটা C2। দেখো তো ভাই এই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তের ব্যাসার্ধ R2 আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R1। আমি এখানে দেখলাম, যদি এখানে লিখলেও বোঝা যায় একই কথা, ব্যাসার্ধের মান তো একই। সো এই C1 C2 এই ডিস্টেন্সটা কত হবে? C1 C2 ডিস্টেন্সটা হবে মডুলাস অফ R1 মাইনাস R2, অর্থাৎ ব্যাসার্ধ দ্বয়ের পার্থক্য। মডুলাস দেওয়ার রিজন কি? আমরা তো জানি না R1 এর মান বড় না R2 এর মান বড়, এই কারণে মডুলাসের মান দেওয়া, দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না। আমার এই চিত্র অনুযায়ী R এর মান বড় R2 এর মান ছোট, চিত্রের মাধ্যমে তুমি যদি বুঝে চাও তাহলে তার মডুলাস দেওয়া লাগতেছে না, বাট আমরা তো আসলে জানি না, সেই কারণে মডুলাস দিয়ে আমরা পজিটিভ মানটা এখান থেকে ডিটারমাইন করি। বুঝতে পারছি কথা? ওকে, আচ্ছা, এই বারবার জিজ্ঞেস করতেছি বুঝতে পারছি কথা, যদি বুঝে থাকো কমেন্ট করে জানাও। আচ্ছা, এরপরে দেখো কোনো একটা বিন্দুতে স্পর্শ, আমাদের ধরো একটা বৃত্ত আছে, এই একটা বৃত্ত, এই বৃত্তের এই বিন্দু একটা ধরো P which is x1, y1, এই বিন্দুতে স্পর্শকের মান কি হবে? তো এটা মনে রাখো সকল কনিক্সের জন্য এই জিনিসটা ট্রু, সকল কনিক্সের জন্য। সেটা কি? যদি উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে চাই, তাহলে আমাদের একটা কাজ করতে হবে। একটা কাজ বলতে কি, মানে যে কাজগুলো করতে হবে সবার জন্য সেম কাজ করতে হয়। সেটা হচ্ছে মূল সমীকরণ যেটা, সেখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের জায়গায় আমরা করব কি এক্স ইন্টু এক্স ওয়ান। কোন বিন্দুতে? ধরে যে পি বিন্দুর জন্য, পি বিন্দুর মান কত? x1, ধরে এটা 3, 5, 7 হোয়াট এভার যাই হোক, সেখানে আমরা এক্স এর সাথে ওই মানটা গুণ করে দেবো, গুণ করে মূল সমীকরণে বসাই দিব। ওয়াই স্কোয়ার যেটা থাকবে, ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা বসাবো y1। যেখানে x থাকবে, যে 2gx শুধু একটা x থাকে, সেখানে আমরা করব কি x প্লাস x1 ডিভাইডেড বাই 2 বসাই দিব, x প্লাস x1 ডিভাইডেড বাই 2 বসাই দিব। যেখানে y থাকবে সেখানে সেম ভাবে y প্লাস y1 ডিভাইডেড বাই 2 বসাই দিব। দেখো যেটা চিন্তা করে যদি আমরা বসাই দিই, তাহলে স্পর্শকের সমীকরণ কি দাঁড়ায়? বৃত্তের জন্য স্পর্শকের সমীকরণ দাঁড়ায়, সেটা কি দাঁড়ায়? এক্স স্কোয়ারের জায়গায় আমরা x1 বসাই দিব, মানে x1 বসাই দিব, প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় y1 বসাই দিব, প্লাস 2gx, 2 কাটা চলে যায়, থাকে হচ্ছে g ইন্টু এক্স প্লাস x1। সেম ভাবে থাকে f ইন্টু y প্লাস y1 প্লাস c ইজ ইকুয়ালস টু 0। তো এইটা হয় তখন আমাদের স্পর্শকের সমীকরণ। আশা করি বুঝতে পারছো কথা। আচ্ছা, স্পর্শক তো আমরা চিনি, এই যে এটা হচ্ছে আমাদের স্পর্শক। তো আমাদের কোশ্চেনে আসে অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। অভিলম্ব হচ্ছে এই স্পর্শকের উপর যেটা লম্ব, সেটাই হচ্ছে আমাদের কি অভিলম্ব। স্পর্শকের উপর যেটা লম্ব সেটাই হচ্ছে আমাদের অভিলম্ব। তো অভিলম্বের সমীকরণ আমরা কিভাবে বের করবো? ওই যে সরল রেখায় পড়ছি, সেম কনসেপ্ট দিয়ে আমরা অভিলম্বের সমীকরণটা বের করতে পারবো। তো অভিলম্বের সমীকরণটা হবে, আচ্ছা, অভিলম্বের সমীকরণটা সবচেয়ে বেস্ট হয় এই সমীকরণ থেকে আমরা যে মূল ফরম্যাটটা, সেই ফরম্যাটটা নিয়ে আসবো, মানে আমাদের এই ধরনের একটা ফরম্যাট নিয়ে আসবো, ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0, এই ফরম্যাটটা নিয়ে আসবো। এটার মাধ্যমে আমরা লম্ব রেখার সমীকরণটা বের করে ফেলবো। এটার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে? bx মাইনাস ay প্লাস k ইজ ইকুয়ালস টু 0। আমরা তো অলরেডি জানি আমরা কোন বিন্দুর জন্য বের করছি বলো তো? px1, y1 এর জন্য বের করছি না? px1 y1 এর জন্য বের করছি না? এটার বিন্দু যেহেতু স্পর্শক বের করছি, তাহলে লম্ব কি এই সেম বিন্দুগামী হবে। তো সেম ভাবে এখান থেকে আমরা জাস্ট সিম্পলি ভাবে করতে পারি bx মাইনাস ay ইজ ইকুয়ালস টু b ইন্টু x1 মাইনাস a ইন্টু y1 বসাই দিলে আমাদের k এর মানটাও চলে আসবে। এইটাই হচ্ছে ভাই আমাদের অভিলম্বের সমীকরণ হবে, এটাই আমাদের অভিলম্বের সমীকরণ হবে। তো এই ফরম্যাটের মাধ্যমে আমরা স্পর্শকের সমীকরণ বের করব এবং সেখান থেকে আমরা এইভাবে অভিলম্বের সমীকরণটা বের করে ফেলবো। ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে আসছে একটা কিছু কন্ডিশন, সেটা হচ্ছে বৃত্তের কোন একটা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি? কোন একটা বৃত্তের একটা সমীকরণ স্পর্শক হওয়ার শর্ত কি? তো ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার, এই বৃত্তে ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি রেখাটি স্পর্শ করবে। কেমন স্পর্শ করবে?
যদি আমরা লিখি c is equals to plus minus r root over 1 plus m square হয়, c is equals to plus minus r root over 1 plus m square হয়। এই কন্ডিশন যদি ফিল আপ করে তাহলে আমরা বলতে পারবো এই যে আমাদের বৃত্ত, এই বৃত্তকে এই সরলরেখাটা স্পর্শ করবে যদি এই কন্ডিশনটা সে ফিল আপ করে। বুঝতে পারছি কথা? আচ্ছা, তো তখন আমাদের সমীকরণটা কি হবে? বৃত্তের স্পর্শকের সমীকরণটা হয় y is equals to mx প্লাস মাইনাস এর জন্য প্লাস মাইনাস r root over 1 plus m square। বুঝতে পারছি কথা? ওকে, তো দুইটা হওয়ার কারণ কি? একটা স্পর্শক তো আর একটা হয় না, মানে আমরা যদি একটা সার্টেন ডিসটেন্সে চিন্তা করি স্পর্শ কিন্তু দুইটা পাওয়া যায়। ধরো এই যে একটা বৃত্তের এই y is equals to mx plus c, এইটা একটা y is equals to mx plus c, এইটারই প্যারালালি আরেকটা হবে y is equals to mx plus c, যেটা ঢাল দুইটা সমান, শুধু কনস্ট্যান্টের মানটা আলাদা। সো দুইটা স্পর্শক পাবো। সো এই কারণে এখান থেকে প্লাস মাইনাসের মাধ্যমে আমরা দুইটা স্পর্শক পাচ্ছি। অনেক সময় এমসিকিউতে আসে যে স্পর্শবিন্দু স্থানাঙ্ক কি? তো স্পর্শবিন্দু স্থানাঙ্ক হবে মাইনাস এম আর রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার, মাইনাস এম আর রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার, আর ওয়াইয়ের মান অর্থাৎ কোটির মান হবে আর রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। তো এটা হবে আমাদের কিসের স্থানাঙ্ক? স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, আমাদের আরও আসে, এইটা তো আমাদের এই কন্ডিশনের জন্য রাখলাম, আমাদের আরও কিছু আসে। সেটা হচ্ছে একটা বৃত্ত কেন বা কখন একটা সরলরেখা কখন একটা বৃত্তের স্পর্শ করবে। এটার জন্য আমাদের সরলরেখার যে সূত্র ছিল সেই সূত্রটা অ্যাপ্লাই করা লাগে। সুতরাং আমি তোমাদের দেখাই দিই। ধরো তোমার একটা বৃত্ত দিয়ে দিছি, একটা বৃত্তের সমীকরণ তুমি বের করছো বা তোমার কোয়েশ্চেনে দেওয়া আছে, ডাজেন্ট ম্যাটার। এই যে একটা বৃত্তের সমীকরণ বা একটা বৃত্ত, তো তুমি তো এখান থেকে কেন্দ্রের মান বের করতে পারবা, মাইনাস জি কমা মাইনাস এফ, এটা তুমি বের করতে পারবে। তোমাকে এখন বলা হয়েছে বহিস্থ একটা বিন্দু বা যে কোনো একটা বিন্দু থেকে এরকম একটা সরলরেখা গেছে, তো এটা বহিস্থ বিন্দু থেকেই গেছে, তোমাকে স্পেসিফিক কোন একটা বিন্দু থেকে বলে গেছে। সো তোমাকে এখন বলা হবে যে এই সরলরেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে কখন, এই সরলরেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে কখন, এটা তোমার বের করতে হবে বা তোমার বলা লাগতে পারে। তো কি করবা তুমি? দেখো এই সরলরেখা যদি এই বৃত্তকে স্পর্শ করে তাহলে বলতো ভাইয়া অবশ্যই কেন্দ্র থেকে এই সরলরেখার দূরত্ব ব্যাসার্ধের সমান হবে না? অবশ্যই হবে। এবং অবশ্যই এটা তো জানি যে কোনো স্পর্শকের উপর কেন্দ্র থেকে সংযোগ রেখা লম্ব হয়, এটা তো আমরা জানি। তো সেই হিসাবে ধরো এই সরলরেখার সমীকরণ যদি হয় ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0, তাহলে আমাদের কন্ডিশনটা হবে এরকম, যেটা আমরা আগে পড়ছি যে এই কেন্দ্র থেকে এই সরলরেখার দূরত্ব অর্থাৎ এরকম। দেখো a কেন্দ্রের মান কত? মাইনাস জি, তাহলে a ইন্টু মাইনাস জি প্লাস b ইন্টু মাইনাস এফ প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটার মান হইতে হবে অবশ্যই এই বৃত্তের ব্যাসার্ধের সমান। এই জিনিসটার মান হইতে হবে অবশ্যই এই বৃত্তের ব্যাসার্ধের সমান। সো এই কন্ডিশনের মাধ্যমে ধরো যে কোনো একটা যদি আননোন থাকে, ধরো কে এর মান আননোন, বি এর মান আননোন অথবা সি এর মান আননোন, যে কোনো একটা মান আননোন তুমি এখানে বসায়া কিন্তু সমাধান করে ওই যেটা আননোন ভ্যালু সেই আননোন ভ্যালুটা বের করতে পারবে। এবং তুমি বলতে পারবা যে এই কন্ডিশনে বা এ এর মান এত হলে বি এর মান অথবা সি এর মান এত হলে এই সরলরেখাটা উক্ত বৃত্তকে স্পর্শ করবে। বুঝতে পারছি কথা? আচ্ছা, এরপরে আসে হচ্ছে ধরো তোমাকে কোনো একটা বৃত্তের জ্যার মধ্যবিন্দু দিয়ে দিছে। ধরো এই যে একটা বৃত্ত, এই বৃত্তের একটা জ্যা হচ্ছে এটা, এবং জ্যার মধ্যবিন্দু তোমাকে দিয়ে দিছে হুইচ ইজ x1, y1, x1, y1। তো এইরকম যদি হয় এবং তোমাকে যদি জিজ্ঞেস করে যে এই জ্যার সমীকরণ নির্ণয় করো, তাহলে এই জ্যার সমীকরণ হবে, এই বৃত্তের সমীকরণ তো আমরা জানি, তোমাকে তুমি বের করছো বা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, হোয়াট এভার, এই ফরম্যাটটা আমরা নিয়ে আসবো। এই বৃত্তের সমীকরণ নিয়ে আসবো, নিয়ে আসার পরে যখন জ্যায়ের সমীকরণ বের করতে বলবে, কখন? মধ্যবিন্দু, এটা কিন্তু মধ্যবিন্দু, জ্যায়ের মধ্যবিন্দু। জ্যায়ের মধ্যবিন্দুতে যখন সমীকরণ নির্ণয় করতে বলবে তখন আমাদের এই সমীকরণটা হবে x ইন্টু x1 প্লাস ওই যে আমরা যেভাবে বসাইছিলাম সেমভাবে বসাবো, x1 y1 প্লাস জি x প্লাস x1 স্পর্শকের জন্য যেটা বসাইছিলাম, প্লাস f
ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি বসাবো এইটুক, বাট এইটুকু শেষ না, একটা কাজ করতে হবে। এইটা ইজ ইকুয়ালস টু হবে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস সি। অর্থাৎ আমাদের যখন উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শক বের করতে হয় তখন যে ফরম্যাটটা আমরা খাটাই, এই ফরম্যাটটা আমরা ইউজ করব লেফট হ্যান্ড সাইডে। এই যে এরকম এক্স ইন্টু এক্স ওয়ান, ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, আর এক্সের জায়গায় এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু, এটা বসে দিয়েছি, দুটো কাটা চলে গেছে। সেমভাবে ওয়াইয়ের জন্য বসানোর পরে আমাদের যে সমীকরণটা থাকবে এই সমীকরণে আমরা এক্স্যাক্ট এই বিন্দুটা বসাই দিব ডান পক্ষে। বসাই দিলে বাম পক্ষে থেকে এক্স ওয়াই এর জন্য একটা সমীকরণ আসবে, ডান পক্ষে একটা কনস্ট্যান্ট আসবে। ক্যালকুলেশন করলে আমাদের এই যে এই সমীকরণ আসবে। বুঝতে পারছি কথা? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এইটা এই যে জিনিসটা এইটা আসলে একটা ভ্যালু ডিটারমাইন করে অন্য ক্ষেত্রে। কি আমি তোমাদের দেখাচ্ছি। ধরো একটা বৃত্ত বহিস্থ কোনো বিন্দু তোমাকে দিয়ে দিছে। এই যে আমাদের একটা বৃত্ত, এই বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে স্পর্শক আমরা রাখছি, ধরো এটা পি বিন্দু, এটা টি, আর এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। ওই যে আমি দেখলাম না এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে মানগুলো বসাই দিছি, ওইটা থেকে এই মানে ওই রকমই কাইন্ড অফ ওইখান থেকে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য পিটি মান বের করা যায়। তো স্পর্শকের দৈর্ঘ্য বহিস্থ কোনো বিন্দু হতে স্পর্শকের দৈর্ঘ্য বহিস্থ বিন্দু লিখে দিই। সো বহিস্থ বিন্দু হতে স্পর্শকের দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু হয় দৈর্ঘ্য কমা পিটি ইজ ইকুয়ালস টু হয় রুট ওভার আমাদের যে বৃত্তের সমীকরণ, এই বৃত্তের সমীকরণের বিন্দুগুলো আমরা বসাই দিব। অর্থাৎ রুট ওভার এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস সি বসাই দিব। বসাই দিলে যে মানটা পাবো সেই মানটাই হবে আমাদের এই দৈর্ঘ্য। সো এইভাবে তোমরা মনে রাখতে পারো যে এই ফরম্যাটটা আমরা তো এখানে ইউজ করতেছি, আবার এই মধ্যবিন্দুর মানে জ্যার মধ্যবিন্দু দেওয়া থাকলে ওখানে ইউজ করতেছি। সো এইভাবে তোমরা দুই একটা লিঙ্ক আপ করে মনে রাখতে পারো। আচ্ছা, এই তো আশা করি আর কোনো টপিক বাকি নেই, মোটামুটি যেগুলো লাগে এগুলো সবগুলো আমি বলে দিয়েছি। তো ব্যাপার হচ্ছে যে তোমাদের এই সূত্রগুলাই প্রপারলি ইউটিলাইজ করে ক্যালকুলেশন করতে হবে। তো দেখা গেছে এর মধ্যে কিছু কিছু আননোন থাকে, কিছু নোন থাকে, একটা দিয়ে দেয় একটা দিয়ে দেয় না, এইগুলাই তোমাদের জাস্ট ক্যালকুলেশন করে করে বাকি মানে ভ্যালুগুলা বা বৃত্তের সমীকরণ বা স্পর্শকের সমীকরণ যাই বলুক বের করা লাগে। মোরলেস দেখা যায় যে বৃত্ত থেকে প্রতি বছরই কোয়েশ্চেন আসে। সো বৃত্তটা একটু ভালোভাবে রিভাইজ করো, ভালোভাবে প্রিপারেশন নিও। আমি তো তোমাদের সব কনসেপ্টগুলো দেখাই দিলাম, তোমাদের সব সূত্রগুলো দেখাই দিলাম। তো আশা করি যারা পড়ছো তাদের জন্য হেল্প হবে এই ভিডিওটা। আর নেক্সট কোন অধ্যায়ের জন্য এরকম ভিডিও আছে আমাকে জানাবা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।